সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এটিএন বাংলা ডক্টরস স্টেশন হতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বয়ঃসন্ধিকালীন মানসিক সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে, এবং এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ডক্টর এএসএম রিদওয়ান, সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা তাহলে আলোচনা প্রবেশ করি। আমরা যেমন বলছিলাম যে বয়ঃসন্ধিকাল, আমরা কোন বয়সটাকে বুঝি? বয়ঃসন্ধিকাল ইংরেজিতে বলে টিনেজার। টিনেজার ব্যাপারটাকে আমরা 13 থেকে 19কে বুঝি, তবে WHO আরেকটু সময়টাকে এগিয়ে আনছে, সেটাকে 10 বছর থেকে 17 বছর পর্যন্ত বয়সটাকে তারা মূলত অ্যাডোলেসেন্ট এজকে বিশেষ। এই বয়সটার বিশেষত্বটা কি? এই বয়সের বিশেষত্ব হচ্ছে শৈশব থেকে তারা মাত্র কৈশোরে যাচ্ছে, তাদের মধ্যে শারীরিক গঠনে বেশ কিছু পরিবর্তন আসছে, মানসিক গঠনে বেশ কিছু পরিবর্তন আসছে। শারীরিক গঠনে যে পরিবর্তনগুলো আসছে সেগুলোর কারণে তারা অনেক বেশি স্বাধীনচেতা হয়ে উঠছে, দৌড়ঝাঁপ বেশি বেশি করছে, বাইরে বেড়ানো, বাইরের জগৎটাকে দেখার মতো আকুলতা তৈরি হচ্ছে। মানসিক পরিবর্তনের মধ্যে তারা স্বাধীনচেতা হয়ে উঠছে, স্বাধীনতার একটা স্বাদ তারা পেতে যাচ্ছে, নিজের মতো করে যে কোনো কিছু ভাবতে চাচ্ছে। এই বিষয়গুলো তারা আমাদের তো পুরো জীবনকালে আমাদের শরীরে কিছু না কিছু পরিবর্তন হয়, শারীরিক বা মানসিক উভয় রকমের পরিবর্তন আমাদের পুরো জীবনব্যাপী ঘটে। কিন্তু এই বয়ঃসন্ধিকাল বা এই যে কৈশোরের কথা বললেন, কৈশোরের বিশেষত্ব কি অন্য যে কোনো বয়স থেকে? শারীরিক পরিবর্তনের দিক থেকে যদি প্রথমে বলি, যেমন আমরা বলি যে শারীরিক গঠন যেমন হঠাৎ করে পরিবর্তন আসে, কারণ হচ্ছে যে কিছু হরমোন এখন নতুন করে এই সময় বের হতে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে সেক্স হরমোন বলি। পুরুষদের ক্ষেত্রে মেল সেক্স হরমোন, মেয়েদের ক্ষেত্রে ফিমেল সেক্স হরমোন। এই হরমোনগুলো রিলিজ হয়, যার কারণে দেখা যায় যে পুরুষের মধ্যে পুরুষালী যেসব বৈশিষ্ট্যগুলো আছে, দাড়ি ওঠা, গোঁফ ওঠা, শরীরের মধ্যে মাসেলগুলো মানে মাংসপেশিগুলো বড় হওয়া, শারীরিক গ্রোথ হঠাৎ করে বেড়ে যাওয়া, এই বিষয়গুলো হয়। মেয়েদের ক্ষেত্রে মেয়েলি পরিবর্তনগুলো আসে, তাদের মধ্যে কমনীয়তা, নমনীয়তা, কণ্ঠস্বরের মধ্যে পরিবর্তন, এই বিষয়গুলো পুরুষদের মধ্যে পুরুষালী কণ্ঠস্বর, এই বিষয়গুলো চলে আসে। এই যে দৈহিক পরিবর্তনগুলো হচ্ছে, এর ফলে মনোজগতে তার প্রতিক্রিয়াটা কি পড়ে এই বয়সে? এই মনোজগতে তার মধ্যে প্রতিক্রিয়াগুলো আসলে বেশ সুন্দর এবং জটিল। সুন্দর এই দিক থেকে যে তখন তার মধ্যে একটা স্বাধীনতার একটা ভাব আসে, সে নিজেকে নতুন করে নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করতে শুরু করে। এই সময় থেকে সে আসলে কেমন হতে চায়, কী ধরনের মানুষ হতে চায়, তার মধ্যে জানার কৌতূহলটা অনেক বেশি বাড়ে। এর আগ পর্যন্ত শৈশবে সে শুধুমাত্র মা বাবা বা পরিবারের গণ্ডির মধ্যেই থাকে, তাদের সীমার মধ্যেই থাকে। এরপরে এসে কৈশোরে এসে সে বন্ধুবান্ধব, শিক্ষক, আশপাশের পরিবেশ, এদের সবার থেকেই বিভিন্ন তথ্য এবং জ্ঞান আহরণ করে তার মধ্যে ভিন্ন একটা কিউরিসিটি বা ভিন্ন একটা কৌতূহল তার মধ্যে চলে আসে, এবং এই কৌতূহলগুলোকে সে মেটাতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ভালো কাজের মধ্যে সে জড়িয়ে যাচ্ছে, অনেক সামাজিক কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে। আবার সবচেয়ে ভালো কাজ হয়ে যাচ্ছে এমন না, কৌতূহল থেকে ভুলও হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক খারাপ কাজের মধ্যেও জড়িয়ে যাচ্ছে। সব কিছু মিলেই এই ব্যাপারটা একই সাথে অনেক বেশি মধুর, আবার একই সাথে বেশ বিপজ্জনকও হচ্ছে। অর্থাৎ এটা আসলে একটা জটিল একটা পর্যায়ে জীবনের। এই পর্যায়ে প্রভাবক হিসেবে পরিবার বা এবং পারিপার্শ্বিকতা কে কীভাবে সেই কিশোর বা কিশোরীর মনোজগতে প্রভাব ফেলতে পারে, কিভাবে? খুব সুন্দর প্রশ্ন। আসলে যখন শৈশব থাকে তখন বাচ্চাকে যখন মা বাবা বলে যে এই কাজটা করো না, এখানে যেও না, বা এটা ভালো, এটা ঠিক, বাচ্চা ততটুকু পর্যন্তই মানে। কিন্তু যখন সে কৈশোরে আসে, তার মনের মধ্যে কিন্তু সে নতুন করে চ্যালেঞ্জ করে, কেন এটা ভালো না, কেন সেটা ঠিক না, কেন সেটা ভুল, এই বিষয়ে তার মধ্যে চ্যালেঞ্জ তৈরি হয়। সে বন্ধুবান্ধব থেকে, আশেপাশের পরিবেশ থেকেও সে তথ্য নেওয়া শুরু করে। তখন তার মধ্যে মা বাবার সাধারণ একটা আদেশ বা উপদেশের চাইতে বন্ধুবান্ধবদের যেটা জীবন, লাইফস্টাইল, সেই বিষয়টা কিন্তু তাকে অনেক বেশি প্রভাবিত করে। তখন দেখা যায় যে সাধারণ একটা মা বাবার উপদেশ বা আদেশের চাইতে সে বন্ধুবান্ধবদের মানে অ্যাডভাইস, বন্ধুবান্ধবের লাইফস্টাইল, সেগুলিকে অনেক বেশি ফলো করার চেষ্টা করে, অনেক বেশি অনুসরণ করার চেষ্টা করে, এবং সাধারণ একটা আদেশ উপদেশকে সে সহজভাবেই যে সেই জিনিসটা করতে হবে, এই জিনিসটা সে মেনে নিতে চায় না, তার মধ্যে সেই স্বাধীনতার সাথে চলে আসে। আপনারা এই মনোজগতের চিকিৎসক হিসেবে এই সময় তো স্বাভাবিক যে গঠনগত বা আচরণগত যে পরিবর্তনগুলো হয়, সেগুলোর পাশাপাশি তো অস্বাভাবিক যে পরিবর্তনগুলো হয়,
সেগুলো নিয়ে আপনাদের অনেক বেশি কাজ করছেন বা আপনারা সাধারণত ওই তাদেরকে নিয়েই কাজ করেন। তা এই সময় আপনারা কী ধরনের তার মানসিক পরিবর্তনজনিত সমস্যাগুলো দেখতে পান? কী ধরনের সমস্যায় আক্রান্ত হতে পারে এই কিশোরীরা? কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি যেটা আক্রান্ত হয় সেটা হচ্ছে আবেগজনিত সমস্যা। এই বয়সে আবেগটা খুব বেশি থাকে। এই বয়সে তার মধ্যে রাগ, ক্ষোভ, ভালোবাসা সব কিছুই তার মধ্যে অনেক প্রবল থাকে। তো সে যে জিনিসটাকে ভালোবাসে সে প্রচণ্ডভাবে ভালোবাসে, যে জিনিসটাকে সে পছন্দ করে প্রচণ্ডভাবে পছন্দ করে, যে জিনিসটাকে সে অপছন্দ করে প্রচণ্ডভাবেই অপছন্দ করে। তো দেখা যাচ্ছে যে আবেগজনিত সমস্যাগুলো সেখানে অনেক বেশি হয়ে যায়। যখন আমরা দেখি যে একটা বাচ্চা কাচ্চা সে পড়াশোনা চাইতে অন্য কোনো কিছু বেশি পছন্দ করে ফেলছে, তখন সেটা আমাদের জন্য একটা ভয়ের কারণ হয়ে যায়। কিংবা সে অন্য কোনো বিষয়, যে বিষয়গুলো তাকে পড়াশোনার চাইতে অনেক দূরে সরিয়ে নেবে, যেগুলো সামাজিক কিছু ব্যাধি, সেই বিষয়গুলোতে সে জড়িয়ে যাচ্ছে, সেগুলোতে সে বের হয়ে আসতে পারছে না, সেগুলো আমাদের কাছে আতঙ্কের বিষয় হয়ে যায়। এই বিষয়গুলোতে আমরা দেখা যায় যে আমরা সেখানে তাকে ইন্টারভেন করি, যে তাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করি। এই যে আবেগজনিত যে আবেগের অতিমাত্রায় প্রকাশ আপনি বলেন এই সময় যেটা দেখা যায়, এই অতি প্রকাশটা কি বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী হয় নাকি এটা আবারও প্রত্যাবর্তন করে স্বাভাবিক অবস্থায় আবেগের? না, অবশ্যই এই বিষয়টা আসলে কৈশোরের যে আবেগ, এটার প্রকাশটা অবশ্যই খুবই বেশি। সেটা আস্তে আস্তে সে যখন যৌবনে পদার্পণ করে তখন সে সেই জিনিসটা থেকে আস্তে আস্তে সরে আসে। আমি যে কথাটা একটু বলছিলাম, সে যে জিনিসটা ভালোবাসে সে দেখা গেল যে প্রচণ্ডভাবেই সে জিনিসটা ভালোবাসলো, সেটা কোনো ব্যক্তি হোক, সেটা কোনো বিষয় হোক কিংবা কোনো বস্তু হোক, সেখানের জন্য সে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সেই সময়গুলো সেখানে সে ব্যয় করতে রাজি। কিন্তু সেখান থেকে যখন সে কিছু আঘাত বা কিছু অভিঘাত বা কিছু দূরত্ব পায়, তখন সে বুঝে যে না, জীবনের আরও অনেকগুলো বিষয় আছে, তখন সে আস্তে আস্তে সেখান থেকে সরে আসার চেষ্টা করে। তাহলে আপনার কথার সূত্র ধরে আমার যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হচ্ছে যে তার যে আবেগের অতিমাত্রা প্রকাশ বা বাঁধ ভাঙা আবেগ এই বয়সজনিত যে কারণে, শারীরিক বা হরমোনাল পরিবর্তনের কারণে বা পারিপার্শ্বিকতার কারণে যে তার আবেগের যে বহিঃপ্রকাশ হয়, এটা অনেক সময় তো তার ক্ষতির কারণও হতে পারে। এই আবেগ অনিয়ন্ত্রিত প্রকাশে এই ধরনের বাচ্চারা কী ধরনের সমস্যায় শারীরিক বা মানসিকভাবে বা সামাজিকভাবে পড়তে পারে বা পড়তে দেখেন আপনারা? জি, সবচেয়ে বেশি যেটা আমরা দেখি সেটা হচ্ছে তার মধ্যে আমরা অ্যাংজাইটি বা আমরা বলি হচ্ছে উদ্বিগ্নতা রোগ, দ্বিতীয় হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন, তৃতীয় দেখি হচ্ছে যে বিভিন্ন বিষয়ে সে একদম এডিকশন চলে যাচ্ছে। অ্যাংজাইটির মধ্যে আমরা যদি একটু ভাগ করে বলি,
যেমন নির্দিষ্ট কোনো বিষয়ে দুশ্চিন্তা, যেমন হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে ফোবিয়া, বা হচ্ছে যে সুনির্দিষ্ট না কিন্তু সব বিষয়ের প্রতি দুশ্চিন্তা, ভবিষ্যৎ কী হবে বা সামনে কী হবে সব কিছু নিয়ে দুশ্চিন্তা, যেটাকে আমরা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি। কিংবা হঠাৎ করে তীব্র মাত্রার ভয়, যেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলি বা প্যানিক ডিসঅর্ডারের মধ্যে সাফার করে। এই বিভিন্ন রকমের উদ্বিগ্নতা রোগে সে ভুগতে পারে। কিংবা বিষণ্ণতা রোগের মধ্যেও ভাগ আছে, যেমন হচ্ছে তার মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সে হয়তো অল্প সময়ের মধ্যে তীব্র মানসিকভাবে সে বিষণ্ণতায় ভুগছে, কিংবা সে অল্প অল্প করে দীর্ঘ সময় ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছে, সেটাকে আমরা বলি হচ্ছে পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এই বিষয়গুলোতে সে ভুগতে পারে। আবেগজনিত ছাড়াও কিছু বিহেভিয়ারাল সমস্যাও কিন্তু বাচ্চাদের মধ্যে চলে আসে, যেমন আমরা বলি হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার। এই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে স্বাধীনচেতার চেতনাটা অনেক বেশি মাত্রায় হয়ে যায়। সে কোনোভাবেই সে সমাজকে মানতে চায় না, পরিবারকে মানতে চায় না, আশপাশের পরিবেশকে মানতে চায় না। দেখা যাচ্ছে যে সাধারণ যেসব সামাজিক যেসব শৃঙ্খলাগুলো আছে, নিয়ম নীতিগুলো, সেগুলো সবগুলোকে সে চ্যালেঞ্জ করে, সেগুলিকে সে অবাধ্য হয়ে সেই কাজগুলো করতে চায়। তখন দেখা যাচ্ছে বিভিন্ন কন্ডাক্ট ডিসঅর্ডার বা এই বিষয়গুলোর মধ্যে এই আবেগের অনিয়ন্ত্রিত প্রকাশ থেকে শারীরিকভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করার কোনো প্রবণতা কি তৈরি হয়? জি জি, অবশ্যই। এইটাতে আসলে এটা আপনি খুব সুন্দর বিষয় নিয়ে আসছেন, যে শারীরিক মানসিক আবেগ থেকে শারীরিক আঘাত করা, এটা খুব কমন এই বাচ্চাদের ক্ষেত্রে। যেমন ডিপ্রেশন ক্ষেত্রে বা বিষণ্ণতার ক্ষেত্রে আমরা দেখি যে বিষণ্ণতার মাত্রা যখন তীব্র হয় তখন বাচ্চাদের মধ্যে বেঁচে থাকার আগ্রহটা কমে যায় এবং তার মধ্যে আত্মহত্যা বা নিজেকে আঘাত করার প্রবণতা তৈরি হয়। এবং আবার আপনার যদি কন্ডাক্ট ডিসঅর্ডার বা বিহেভিয়ারাল সমস্যা থাকে, সেখানে আত্মহত্যার প্রবণতা না থাকলেও প্রচণ্ড মানসিক অস্থিরতা থেকে সে নিজেকে আঘাত করার চেষ্টা করে। তো দেখা যায় যে এই বয়সে নিজেকে আঘাত করার টেন্ডেন্সিটা খুব বেশি থাকে। এবং ডব্লিউএইচওর গবেষণায় দেখা গেছে যে আপনার নিজেকে আঘাত করে আত্মহত্যা করার টেন্ডেন্সিটা 15 থেকে 19 বছর বয়সের মধ্যে যারা মারা যায় তাদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ কারণ এটা। তা এই যে আপনি যে কয়েকটা তাদের অসুস্থতার কথা বললেন, যেমন উদ্বিগ্নতার কথা বললেন বা নিজেদেরকে বিষণ্ণতায় ভোগের কথা বললেন বা আচরণগত পরিবর্তনের কথাগুলো বললেন, এই বিষয়গুলো অনেক সময় তো আমাদের বাবা মায়েরা, আমরা যদি বলি যে একদম ভুলভাবে এই ব্যাপারগুলোকে তাদের মধ্যে নেন, এবং এর কারণে তার উদ্বিগ্নতার কারণে বা তার যে বিষণ্ণতার কারণে বাবা মা ব্যাপারটা ধরতে না পারে অন্য কোনো কিছু ইন্টারপ্রিটেশন করছেন। এ থেকে কী কী ধরনের জটিলতা হতে পারে? খুব সুন্দর বিষয়। আসলে এই যে মা বাবা হিসেবে আমরা সন্তানের এই কৈশোরের বয়সন্ধিকালের বিষয়টা ধরতে না পারা, এটা একটা চরম সংকট। কারণ হচ্ছে যে মা বাবা দীর্ঘদিন ধরে বাচ্চাটাকে শিশু থেকে যখন বড় করছিলেন তখন সে তার কথাগুলো মানছিল, বা যখন নিষেধ করছিলেন সেই কথাগুলো তখন মানছিল। সেখান থেকে যখন তার মধ্যে একটা স্বাধীনচেতা একটা মনোভাব আসে, অনেক মা বাবাই এই চরিত্রটাকে ধরতে পারেন না। তখন তারা আরও অনেক বেশি ফোর্স বা শক্তি প্রয়োগ করার চেষ্টা করেন। হয়তো দেখা যাচ্ছে সে বাইরে যেতে যাচ্ছে, তাকে জোর করে বেঁধে রাখার চেষ্টা করছেন। হয়তো সে কিছু কিনতে যাচ্ছে, তাকে জোর করে সেখানে বাধা দিচ্ছেন। কারোর সাথে মিশতে যাচ্ছে, সেখানে বাধা দিচ্ছেন। এই বয়সের চরিত্রটা হচ্ছে আসলে চ্যালেঞ্জ করা। সেই বয়সের চরিত্র হচ্ছে সে বন্ধুবান্ধব থেকে কিছু তথ্য নিয়ে সেখান থেকে সেটাকেই বেটার মনে করা। তাহলে আমাদের মা বাবার ভূমিকা হচ্ছে এখানে তার সাথে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি বিহেভ করা, অনেক বেশি তাকে ব্যাখ্যা করা, কেন এই জিনিসটা ঠিক না, কেন এই জিনিসটা ভুল, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা। এই বয়সে আবেগ বেশি থাকে, যার কারণে সে প্রথমেই সেই যুক্তিটা বুঝতে পারবে না এটা ঠিক। কিন্তু তাকে যখন আমরা দিনের পর দিন যুক্তি দিব, দিনের পর দিন তাকে যখন আমরা বুঝাবো, সে যখন আশেপাশে একটা দুটো প্রমাণ সেখান থেকে সে পাবে, তখন সে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা বুঝতে পারবে। এই যে সংকটগুলোর কথা বললেন, এই সংকটগুলোর ব্যবস্থাপনা নিয়ে আপনার সঙ্গে আমি বিস্তারিত আলোচনায় আমার খুব আগ্রহ আছে। তার আগে আমি আপনার কাছে যে বিষয়টা সমস্যার স্বরূপটা বোঝার জন্য আরও যে কয়েকটা বিষয় আমার কাছে এই মুহূর্তে মাথায় আসছে, তার মধ্যে একটা হচ্ছে যেমন এখন তো আমাদের পারিবারিক কাঠামো, আগে একটা আমরা যৌথ পরিবারে বসবাস করার এক ধরনের প্রবণতা আমাদের ছিল, কিন্তু এখন প্রয়োজনের নিরিখেই সবগুলো যৌথ পরিবার ভেঙে গিয়ে নিউক্লিয়াস পরিবার হয়ে যাচ্ছে, এবং সেখানে বাবা মা অনেক বেশি ব্যস্ত, কারণ উভয় এখন কর্মজীবী, প্রায় ঘরে, সব ঘরে না হলে প্রায় ঘরে। তাহলে এর ফলে এই বাচ্চাগুলো, আপনি যে কথা বলেন যে তাদের আরেকটু বেশি মনোযোগ দরকার, তাদেরকে আরেকটু খুব নরমভাবে তাদেরকে বোঝানোর কথাটা আসছে, কিন্তু বাবা মা তো দুইজনই ব্যস্ত, সকালে চলে যাচ্ছেন, সন্ধ্যায় বা রাত্রে আসছেন। তাহলে
এই ক্ষেত্রে এই সমস্যাটা কিভাবে আরও বেশি বেড়ে যাচ্ছে সেটা? জি জি, আপনি ঠিকই ধরেছেন যে আসলে আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল কিন্তু এই সংকটটাকে অনেক বেশি ঘনীভূত করছে। কারণ হচ্ছে যে আগে দেখা যেত যে মা বাবা না পারলেও চাচা চাচি দেখছেন বা খালারা দেখছেন, ফুফুরা দেখছেন বা দাদাদের দেখছেন। এখন আমাদের পরিবারগুলো ছোট হয়ে আসাতে আমরা হচ্ছে যে এই যে আশেপাশ থেকে যেটা সাপোর্ট যেটা ছিল পারিবারিক বা বৃহত্তর পারিবারিক যে সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু কম পাচ্ছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে আমরা মা বাবারাও অনেক বেশি চাকরি ব্যবসায়ী বিষয়গুলোতে ইনভলভ হয়ে যাওয়াতে আমরা সন্তানদেরকে সময় দিতে পারছি কম। এবং ফলাফল হচ্ছে যে আমাদের সাথে তাদের একটা সময়ের দূরত্ব তৈরি হচ্ছে এবং তারা অনেক বেশি বন্ধুবান্ধব এবং এই বিষয়ের সাথেই তাদের সময়টাকে ব্যয় করছে, কিংবা সেখানে সময় সুযোগ না পেলে অনলাইন এবং এই বিষয়গুলোতে ব্যয় করছে। ফলাফল হচ্ছে যে এই সংকটগুলো উত্তরণের ক্ষেত্রে আমরা আসলে একটু সমস্যায় পড়ে যাচ্ছি। আসলে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মা বাবাদেরকে আরও বেশি সময়গুলো কীভাবে করে ভাগ করে নেওয়া যায় সেই জায়গাতে আসলে একটু চেষ্টা করা দরকার। এখানে কোয়ান্টিটি টাইমের যাতে কোয়ালিটি টাইম মানে এখানে একটা ভূমিকা রাখতে পারে। আপনার সেটা জানবো আমি। তার আগে আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি, এখন আমাদের যে সিলেবাস সেটা যে কোনো পর্যায়েরই হোক না কেন, আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমরা ক্লাস মানে মাধ্যমিক স্তরে যে সিলেবাসে পড়ালেখা করতাম, এখন বোধহয় সিলেবাসে পড়ালেখার পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে এই যে অতিরিক্ত পড়াশোনার চাপ, সেখানেও কি তাদের কোনো সংকট তৈরিতে কোনো ভূমিকা পালন করছে? অবশ্যই। আমি এটা আসলে শিক্ষা বা আমরা যথাযথ শিক্ষা দিতে না পারা আমাদের বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. শিক্ষার্থীদের জন্য একটা বড় ধরনের মানসিক চাপ তৈরি করছে। আমি যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি, যেমন দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা একটা বড় সময় স্কুলে কাটাচ্ছে, কিন্তু সেই সময়ের স্কুলের শিক্ষা দিয়ে তার সম্পন্ন হচ্ছে না, তাকে আবার প্রাইভেটে যেতে হচ্ছে, আবার তাকে কোচিংয়ে পড়তে হচ্ছে বা প্রাইভেট টিউটরের কাছে যেতে হচ্ছে। এই যে দীর্ঘ সময় তার পড়ার মধ্যে তার সময়টা ব্যয় করা এবং সেই সময়ের মধ্যে তার পড়াটাকে শেষ করতে না পারা, এটা তার মধ্যে একটা ভীষণ ধরনের মানসিক চাপ তৈরি করছে, তার মধ্যে একটা ক্লান্তি তৈরি করছে। যেখানে বহির্বিশ্বের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে সে স্কুল কলেজের মধ্যে তার পড়াটা শেষ করে আসছে, কিছু পড়া হয়তো সে সামান্য হোমওয়ার্ক রেখে বাকি সময়টা খেলাধুলা বা এই বিষয়গুলো মনোনিবেশ করতে পারছে, সেখানে আমাদের বাচ্চারা এই জিনিসটা পারছে না। ফলাফল দেখা যাচ্ছে যে তার মধ্যে অনেক বেশি মানসিক চাপটা তৈরি হচ্ছে। আবার একই সাথে আমরা অনেক বেশি বই, অনেক বেশি পড়া একসাথে বাচ্চাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অন্যান্য বিষয়ে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে গ্র্যাজুয়ালি তৈরি করা হচ্ছে।
যে যাকে বয়সে অল্প পড়া, ধীরে ধীরে বয়স যত বাড়ছে তত পড়াটাকে আস্তে আস্তে ভারী করা হচ্ছে এবং যার যার পছন্দ অনুযায়ী পড়াটাকে ভাগ করে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে একটা বড় এইজ পর্যন্তই আমরা সবগুলো পড়ানোর চেষ্টা করছি এবং অনেক পড়াগুলোকে আবার স্কুল কলেজে প্রপারলি শেষ করতে পারছি। ওটা বাসায় এসেও পড়তে হচ্ছে বা অতিরিক্ত টিউটর নিতে হচ্ছে। কিন্তু আমরা যাদেরকে অনুকরণ করতে চাচ্ছি তাদের পড়ালেখা আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শেষ হয়ে যায়, তারা এই পড়ালেখাটাকে বাসায় ফেরত পাঠাচ্ছে না। জি, তাহলে এটাও আমাদের এই কিশোরদের এক ধরনের সংকটের মুখে ফেলছে। আর একটা বিষয় আমার যেটা নজরে পড়েছে, যেটা আপনার কাছে আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে আমাদের এখন মহল্লাগুলোতে ফাঁকা জায়গা কমে গেছে, মাঠ কমে গেছে। তাহলে এই বাচ্চাগুলো খেলাধুলা কোথায় করবে? এবং খেলাধুলা করতে না পারার কারণে তো তার এক ধরনের মানসিক বৈকল্য তৈরি হতে পারে এবং সে সেই সময়টাকে পার করছে ইলেকট্রনিক ডিভাইসে। এই ইলেকট্রনিক ডিভাইসের কোনো ভূমিকা আছে কিনা মানসিক গঠনে? অবশ্যই। এই যে আপনি খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন যে আমাদের সব সোসাইটিতে খেলার মাঠ কমে যাওয়ার কারণে অনেকগুলো মানসিক সমস্যা তৈরি হচ্ছে। এটা শুধু যে কৈশোর থেকে দেখলে হবে তা না, এটা কিন্তু শৈশব থেকে দেখতে হবে। শৈশব থেকে দেখেন যে যখন বাচ্চারা 5, 7 বছর 8 বছর হচ্ছে তখন থেকে কিন্তু আমরা যে ছোটো বয়সে আমরা যে ফুটবল খেলছি, ক্রিকেট খেলেছি, অন্যান্য বিভিন্ন খেলাধুলা খেলেছি, এই খেলাগুলো কিন্তু আমাদেরকে শুধু যে খেলার প্রতি আগ্রহ করেছে বা শারীরিক গঠন করছে তা না, আমাদের মানসিক গঠন অনেক হেল্প করছে। যেমন একজন সাথীর সাথে আমি কীভাবে করে মিশবো, একজন প্রতিযোগীর সাথে বন্ধুদের সঙ্গে কীভাবে করে মিশবো, একটা খেলাকে কীভাবে খেলা হিসেবে নিব, এটাকে কীভাবে জীবনের সব প্রতিযোগিতায় সে নিব না, এই বিষয়গুলো কিন্তু এখন তার সবগুলো বাচ্চা অন্তর্মুখী হয়ে যাচ্ছে, বহির্মুখী আর হচ্ছে না, অন্যদের সঙ্গে মিশতে পারছে না। জি জি জি, এই যে এই দ্বন্দ্বগুলো কিন্তু এই শৈশব থেকেই তৈরি হচ্ছে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে কৈশোরে এসে দেখা যাচ্ছে যে বাচ্চারা আর সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ভার্চুয়াল, সেটার মধ্যেই তারা আসলে ব্যস্ত। কিন্তু যেটা প্র্যাকটিক্যালি তাদের যে সামাজিকতা যেটা তৈরি হওয়ার কথা ছিল, যে সে প্রতিবেশীর সাথে মিশবে, সে বন্ধুদের সাথে মিশবে, সে বড়োদেরকে কীভাবে ব্যবহার করতে সেটা শিখবে, ছোটোদের সাথে কীভাবে ব্যবহার করতে সেটা শিখবে, এই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে না। এবং এই জিনিসটা তৈরি হচ্ছে না কেন? কারণ হচ্ছে কিন্তু একটা ভালো খেলার মাঠের অভাব। আমরা সেই পরিবেশটা আসলে খেলার মাঠ থেকে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা পারছি না। ফলে হচ্ছে আমাদের বাচ্চারা অন্তর্মুখী হয়ে ঘরের মধ্যে ডিভাইসের মধ্যে ব্যস্ত থাকছে এবং সামাজিকতা, যেটা সত্যিকার সামাজিকতা, সেখান থেকে মানুষ সামাজিক জীব, এই শব্দটা এখন, এই বাক্যটা এখন অপরিচিত হয়ে যাচ্ছে। জি জি। এখন তো আমরা অনেকগুলো সমস্যার প্রকৃতির সম্বন্ধে জানলাম এবং বেশ কিছু রোগের কথাও জানলাম। এই রোগগুলোর চিকিৎসা কিভাবে হবে? বিষণ্ণতা বলেন বা উদ্বিগ্নতা বলেন, এগুলোর চিকিৎসাটা কিভাবে হবে? যেহেতু বা এই রোগগুলো ঠিক কিভাবে রোগ নিরূপণ হবে, কীভাবে বাবা মা কোন লক্ষণগুলো দেখলে তার বাচ্চার তার এটা বুঝতে হবে যে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত? কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন? সুন্দর প্রশ্ন। বিষণ্ণতা রোগকে যদি আমি আলাদা করে বলি, তাহলে বিষণ্ণতার বাচ্চাগুলো তারা সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলে। তার খেতে ভালো লাগে না, তার কথা বলতে ভালো লাগে না, তার মিশতে ভালো লাগে না, তার স্বাভাবিক যে কাজগুলো করতে সে পছন্দ করতে সেই কাজগুলো করতে চায় না, স্কুলে যেতে চায় না, টিচারের কাছে পড়তে চায় না, বিভিন্ন অজুহাত দেয়, বাহানা দেয় এবং তার মধ্যে অকারণে দুর্বলতা তৈরি হয়। অর্থাৎ তার মধ্যে একটা চারিত্রিক পরিবর্তন দেখা যায়। হঠাৎ করে সে চুপচাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে সে মানুষের সাথে মিশছে না, হঠাৎ করে সে সব কাজগুলো থেকে গুটিয়ে নিচ্ছে, কিংবা তার মধ্যে আবেগের পরিবর্তন দেখা যাচ্ছে। সে হয়তো হঠাৎ করে খুব বেশি রেগে যাচ্ছে, কিংবা হঠাৎ করে অনেক কান্নাকাটি করছে, হঠাৎ করে সে সাহস হারিয়ে ফেলছে, পারবো না ইত্যাদি বলছে। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে বিষণ্ণতার লক্ষণ। অন দ্য আদার হ্যান্ড, উদ্বিগ্নতার লক্ষণ হচ্ছে তার মধ্যে অস্থিরতা এবং চঞ্চলতা বেড়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই সে দেখা যাচ্ছে সে বলছে যে আমার মাথা ব্যথা করছে, আমার বুক ধরফর করছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, সামনের কোনো বিষয় নিয়ে সে অনেক বেশি ভাবছে, পরীক্ষা কী হবে, রেজাল্ট কী হবে, এগুলো নিয়ে ভাবছে, বা সামনের কোনো বিষয় নিয়ে সে বেশি বেশি দুশ্চিন্তা করছে, ঘুমাতে পারছে না এবং রেস্টলেস বা অস্থির আচরণ করছে। এইগুলো এই যে দুইটা বিষয় আপনি বললেন, উদ্বিগ্নতা এবং বিষণ্ণতা, এইখানে বাবা মা কি কোনো প্রভাবক হিসেবে কাজ করেন উদ্বিগ্নতা বা বিষণ্ণতা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই। কীরকমভাবে? বাবা মার ক্ষেত্রে বাবা মা যদি এই বাচ্চাদের এই রোগগুলোকে অ্যাকনোলেজ না করে, না আমি বলতে চাচ্ছি যে বাবা মায়ের কোনো আচরণের কারণে কি এগুলো বেড়ে যায় কি না? হ্যাঁ, পড়ালেখার প্রত্যাশা বা অন্য কিছু চাপ দিয়ে। জি 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 জি, সুন্দর বলছেন। আসলে যে আমরা যারা এখন গার্ডিয়ান আছি, সবাই বাচ্চাদের পড়াশোনা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আমরা চাই যে আমাদের ছেলেটা সবসময় খুব ভালো রেজাল্ট করবে, বা ফার্স্ট হবে বা সেকেন্ড হবে,
বা টপ লিস্টে থাকবে, এই বিষয়গুলোর জন্য আমরা সারাক্ষণ বাচ্চাদেরকে চাপ দিচ্ছি এবং এখানে সামান্য খারাপ করলে আমরা বাচ্চাকে অনেক বেশি তিরস্কার করছি এবং টিচারের কাছে যদি একদিনই পড়তে না পারে সেদিনই আমরা তাকে অনেক বেশি চাপ দিচ্ছি, বা একদিন স্কুলে সে যেতে পারছে সেদিন অনেক চাপ দিচ্ছি। এই যে সামান্য মিস্টেক্সগুলো বা সামান্য ভুলগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। এই বিষয়গুলো কিন্তু বাচ্চাদেরকে ভীষণভাবে চাপ দিচ্ছে। এই কারণে বাচ্চারাও সেটা রিফ্লেক্ট করছে, তাদের মধ্যে সে পরীক্ষা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে। আমরা দেখছি যে একটা পরীক্ষা SSC HSCর পরে অনেক বাচ্চাগুলো সুইসাইড করছে বা সুইসাইডের চেষ্টা করছে। এগুলো কিন্তু আমাদের পরিবার থেকে চাপ দেওয়ার ফলেই হচ্ছে। এই বিষণ্ণতা থেকে আত্মহত্যার প্রবণতা তৈরি হতে পারে আপনি বলছেন, তাহলে তো আমাদের বাবা মায়ের জন্য এটা একটা চূড়ান্ত সতর্কবার্তা যে অতিরিক্ত প্রত্যাশার চাপ তৈরি করা যাবে না। এখন এদের চিকিৎসা, তাদের এই বিষণ্ণতা বা উদ্বিগ্নতা বা যেটাই হোক না কেন, সেগুলো কি আরোগ্য লাভ করা সম্ভব, নাকি এখানে অতিরিক্ত অন্য আরও কোনো ব্যবস্থা লাগে এই বাচ্চাদের জন্য? অবশ্যই, আসলে মানসিক রোগ বেশিরভাগ রোগই আসলে চিকিৎসা আছে। বিশেষ করে উদ্বিগ্নতা, বিষণ্ণতা এগুলো হলো লঘু মানসিক রোগ, এগুলো চিকিৎসা আছে এবং এগুলো চিকিৎসা সম্পূর্ণভাবে রোগ মুক্তি করা সম্ভব। আর মানসিক রোগের চিকিৎসাগুলোকে আমরা মূলত 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওষুধ বা এই ধরনের ওষুধ, সার্জারি, এই জাতীয় চিকিৎসা। 2 ধরনের হচ্ছে, দ্বিতীয় যেটা সেটাকে আমরা বলি সাইকোথেরাপি বা কাউন্সিলিং। তৃতীয় যেটা সেটা হচ্ছে সামাজিক চিকিৎসা। এই 3 ধাপে আমরা সব মানসিক রোগের চিকিৎসাগুলোকে ভাগ করি। কাউন্সিলিংটা কি? আচ্ছা, কাউন্সিলিং বা সাইকোথেরাপিকে বলা হয় এক ধরনের টক থেরাপি বা কথার মাধ্যমে চিকিৎসা। আমরা আমাদের যে পেশেন্ট বা রোগী বা বাচ্চাদেরকে পাই, তাদেরকে বিভিন্ন কথার মাধ্যমে তার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করি, রোগ নির্ণয় করি। রোগ নির্ণয় করার পর আমরা তাকে কিছু কাজ দিই, সে বাসার মধ্যে গিয়ে কিছু কাজ করে, তার চিন্তাগুলোকে সে আরও বেশি গভীরভাবে ভাবার একটা প্রয়াস আমরা তৈরি করে দিই। সে যে কীভাবে করে তার মন খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে, কোন জিনিস তাকে নেগেটিভ থিঙ্কিং দিচ্ছে, কোন জিনিস তাকে পজিটিভ থিঙ্কিং আসতে দিচ্ছে না, এই বিষয়গুলো আমরা তাকে আরও বেশি ভাবতে দিই। কিংবা আমরা তার কিছু ব্যবহারের কিছু আচরণগত কিছু পরিবর্তন করতে বলি, যেমন হচ্ছে যে তার লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন করতে বলি। কিংবা হচ্ছে যে সে যখন ভীষণ উদ্বিগ্ন হচ্ছে তখন আমরা কিছু ব্যবহার বা কিছু বিহেভিয়ার শিখিয়ে দিই, যেগুলো সে প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে 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 দেখা যাচ্ছে সে ওই উদ্বিগ্নতা বা বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে পারে। এরকম কাউন্সিলিং গেলে কি আবার এক ধরনের তো সামাজিক চাপও তৈরি হতে পারে ওই বাচ্চার বা ওই পরিবারের উপরে, যে পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে, তার মানে কি এটা পাগলের পরিবার বা পাগলের বংশ কিনা? এই ব্যাপারটা যে আমাদের একটা সোশ্যাল যে ট্যাবু আছে, এই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। ধন্যবাদ, খুব চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন। আসলে বাংলাদেশে মানসিক চিকিৎসার সবচেয়ে বড় বাধা যদি বলি, তাহলে সেটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন ট্যাবু বা স্টিগমা বা সামাজিক একটা নেগেটিভ ধারণা মানসিক চিকিৎসার প্রতি। মানসিক সব চিকিৎসা আসলে মানসিক রোগের সব মানসিক রোগ আসলে পাগল না। বাংলাদেশে যেটা মানসিক রোগের যেটা প্রিভিলেন্স দেখা হয়েছে, সেখানে দেখা গেছে যে বাংলাদেশের মানুষ 16% মানসিক রোগে আক্রান্ত, এর মধ্যে মাত্র 1% হচ্ছে সব ধরনের গুরুতর মানসিক সমস্যা আক্রান্ত, যেটাকে সাধারণভাবে মানুষ পাগল বা এই সমস্যাগুলো দিয়ে অন্তর্ভুক্ত করে। কিন্তু বাকি সবাইকে আমরা এই বাকি 15%ই হচ্ছে আসলে এই যে উদ্বিগ্নতা, বিষণ্ণতা, তারা পাগল না না, এই কিন্তু আমরা তাদেরকেও পাগল হিসেবে চিহ্নিত করছি এবং তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলে দিচ্ছি, তাদের সামাজিক এবং ব্যক্তিগত জীবনটাকে দুর্বিষহ করছি এবং আমাদের এই আচরণ তাদেরকে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে। অর্থাৎ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি বদলটা খুব জরুরি, খুবই জরুরি। না হলে আমরা আমাদের এই প্রতিবেশীকে হয়তোবা অনেক বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছি। এখন এই ক্ষেত্রে আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে পারিবারিক বা সামাজিকভাবে ছাড়াও রাষ্ট্রীয়ভাবে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এই ধরনের যে কৈশোরের সামাজিক কৈশোরকালীন যে আমাদের মানসিক যে বিকাশ সেটাকে ধনাত্মকভাবে প্রভাবিত করার জন্য? সুন্দর প্রশ্ন। আসলে যে আমরা যে শুধু আমাদের এই কিশোরদেরকে যে শুধু মানে সামাজিকভাবে বা পারিবারিকভাবে তাদের সব পরিবর্তন করতে হবে, রাষ্ট্রীয় দায়িত্ব তো আছে, রাষ্ট্রীয় দায়িত্ব অনেকগুলো আছে। প্রথম যদি আমি বলি যে তাদের একটা সুস্থ বিনোদনের ব্যবস্থা করা, এই বিনোদনের ব্যবস্থাগুলোর জন্য প্রয়োজনীয় মাঠ দরকার। আমাদের স্কুলগুলো, আমাদের সোসাইটিগুলো এমনভাবে তৈরি হওয়া দরকার যাতে আমাদের বাচ্চারা সুস্থভাবে খেলাধুলা করতে পারে, তাহলে তাদের এই সুস্থ বিনোদন অসুস্থ বিনোদন থেকে বা অসুস্থ অবস্থায় তাকে বের হয়ে আসতে অনেকটুকু সাহায্য করবে। দ্বিতীয় যেটা যে সচেতনতা বৃদ্ধি করা, আমাদের
যে মিডিয়াগুলো আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, সবগুলোতে এই বিষয়গুলো নিয়ে প্রচার করা, যাতে সবাই আমরা কৈশোরকালীন বা ওভারঅল মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা জানতে পারি, এবং মানসিক স্বাস্থ্য যে একটা স্বাস্থ্য সেই বিষয় নিয়ে আমাদের মধ্যে যেন সচেতনতা হয়, এবং এই সমস্যাগুলো যেন আমরা বুঝতে পারি, সেই লক্ষণগুলো যেন আমরা বুঝতে পারি, সেই বিষয়ে সচেতনতা যদি হয় এবং সেটা চিকিৎসা। আমাদের পাঠ্যক্রমের মধ্যে কোনো কিছু পরিবর্তন আনা যায় কি? জি জি, আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়ের আপনার মতামত কি ব্যাপারে? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আমি আসলে এই বিষয়টা আমি বলতেই চাচ্ছিলাম যে আমাদের এই যে সচেতনতার একটা অন্যতম অংশ হচ্ছে যে আমার শিক্ষাসূচিতে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা। কারণ আমাদের কিশোররা যদি সে বুঝতেই পারে যে তার মন খারাপ হচ্ছে, সেই বুঝতে পারে তার যদি উদ্বিগ্ন হচ্ছে, সে বুঝতে পারে তার বিহেভিয়ারাল সমস্যাগুলো হচ্ছে, সে কিন্তু তার পরিবারকে বলতে পারবে। তাহলে এই জিনিসটা বুঝতে হলে তার পাঠ্যক্রমের মধ্যে, তার নলেজের মধ্যে এই জিনিসটা আমাদের ইনক্লুড করা দরকার। তাহলে এটা যখন আমাদের পাঠ্যক্রমে চলে আসবে, তখন অটোমেটিক আমাদের বাচ্চারা এই বিষয়গুলো নিয়ে সমস্যাগুলো, ভবিষ্যতে সামাজিক দৃষ্টিভঙ্গিও বদল হবে, ভবিষ্যতে সামাজিক দৃষ্টিভঙ্গি বদল অনেকটুকু সাহায্য করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আরও অনেক কিছু আলোচনার সুযোগ ছিল, কিন্তু সময় শেষ হয়ে যাওয়াতে আমাদের আজকে এখানে থামতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি পরিশেষে বলতে চাই যে মানসিক রোগের কোনো ভ্যাকসিন নেই, যে কেউ মানসিক রোগে আক্রান্ত হতে পারে। তা আমরা মানসিক রোগের চিকিৎসা গ্রহণ করব, সব ধরনের স্টিগমা বা নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে দূরে থাকব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ডক্টর ASM রিদওয়ান সাহেবের কাছ থেকে কৈশোরের যে মানসিক সংকট তার সম্বন্ধে বিস্তারিত জানলাম, এবং জানলাম যে এই সময়টা একজন মানব জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেননা এই সময় তার প্রাকৃতিক নিয়মে শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা তার মনোজগতের উপর প্রভাব ফেলে, এবং এই মনোজগতে যে তার যে পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনে তার পরিবার, তার পারিপার্শ্বিকতা ইতিবাচক বা নেতিবাচকভাবে এই পরিবর্তনগুলোকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে। আমরা কেউ নেতিবাচক পরিবর্তন চাই না, আমরা চাই তার মধ্যে ইতিবাচক বা ধনাত্মক পরিবর্তন আসুক, এবং এই ধনাত্মক পরিবর্তন আমরা সাহায্য করতে পারি তখনই যখন আমাদের এই ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞান থাকবে, সচেতনতা থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের উদ্বিগ্নতা বা এই ধরনের বিষণ্ণতা কোনোটি আমরা প্রচলিত বাংলা যাকে পাগল বলি তা নয়। তাই তাদেরকে ওই অতিমাত্রায় তাদের প্রতি আমরা যে সেন্সিটিভ আচরণ করছি, করে তাদেরকে আরও বেশি বিপন্ন করছি, এবং যা তাদেরকে চূড়ান্ত পরিণতি আত্মহত্যার দিকেও ঠেলে দিতে পারে। তাই আসুন আমরা এই ব্যাপারে সবাই সচেতন হই, এবং আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আমাদের পরবর্তী কর্মজীবনে প্রবেশ করবে, এই রাষ্ট্রকে এগিয়ে নেবে। তাই তাদের সুষ্ঠু বিকাশের জন্য তাদের মানসিক গঠনও সুস্থ স্বাভাবিক থাকাটা অনেক জরুরি। এক্ষেত্রে আমরা সবাই মিলে তাদের সাহায্য করি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এবং অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মধ্যে এখানেই শেষ করছি।